এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের প্রখ্যাত নারী নেত্রী, লেখক, কবি, গবেষক, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা সাম্প্রতিককালে যে দেখি যে আমাদের গতবারও সেটা ঘটেছিল যে পাঠ্যপুস্তক প্রণয়ন এবং ছেপে শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু বিলম্ব ঘটেছিল, দেরি হয়েছিল। এবারও কিন্তু তার পুনরাবৃত্তি হচ্ছে। তো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এবার কিশোররা কিভাবে বইটা পেলে তাদের জন্য ভালো হতো, কিন্তু কিভাবে তারা দ্রুত পেতে পারে কিংবা কেন পাচ্ছে না? এই বিষয়টা এরকম যে আমরা তো বেশিরভাগ শিশুদের নিয়েই কাজ করি। চাইল্ড রাইটস অর্গানাইজেশন হিসাবে আমাদের পরিচিতিটা সবচেয়ে বেশি, এবং শিশুদের নিয়ে যখনই আপনি কাজ করবেন, শিক্ষা আমাদের মেইন এজেন্ডা। তো শিশুরা যখন লেখাপড়ার সাথে সম্পৃক্ততা তাদের ঘটে যায়, তখন প্রথম হলো যে তারা মেইন স্ট্রিমিং স্কুলগুলোর সাথে বা বিদ্যাপীঠের সাথে তাদের সম্পর্কটা হয় কিনা। কেননা বেসরকারি সংগঠনগুলো বেশিরভাগ কিন্তু নন ফর্মাল এডুকেশনের উপরে ডিপেন্ড করে, কিন্তু আমরা নন ফর্মাল এডুকেশনকে একটা ব্রিজ মনে করি, যেটা ফর্মাল এডুকেশনের সাথে আমরা ব্রিজিং করে দেই, অ্যান্ড উই হ্যাভ গট নো রাইটস টু স্টপ দেয়ার এডুকেশন। সো আমরা মনে করি মেইন স্ট্রিমিংয়ের সাথে তাদেরকে লিঙ্ক করে দেব। সে কারণে মেইন স্ট্রিমিং এডুকেশনের সাথে কিন্তু আমাদের সবগুলো অর্গানাইজেশন, ম্যাক্সিমাম অর্গানাইজেশন যারা নন ফর্মাল এডুকেশন অথবা এডুকেশন নিয়ে আমরা কাজ করি, তাদের অ্যাফিলিয়েশন আছে। সো যখন ফর্মাল স্কুলের শিশুরা বই পায়, আমাদের শিশুরাও বই পায়। তো আমরা তো ডিসঅ্যাডভান্টেজড, মার্জিনালাইজড, ভালনারেবল গ্রুপসের সাথে কাজ করি। এই শিশুদের হাতে যখন বই আসে, তখন এটা বিলিয়নস অফ ডলার্সের খুশি তাদের ফেসে আমরা দেখতে পাই। এটার গন্ধ, এই বই বুকে জড়ায় ধরে কি খুশি, ছোটবেলায় অনেক গন্ধ নিত, কি খুশি। আপনি এই খুশি ছবিগুলো দেখতাম। তো এরা নতুন বই পাওয়ার পর কারাকারি, তুমি একই বই পেয়েছো কিনা, তোমার বইয়ের পাতাটা একটু ভাঁজ হলো কেন, এই সেই, মানে এটা একটা উৎসব মুখর একটা অবস্থা তৈরি হয়। কিন্তু গত বছর থেকে, এর আগের গভর্নমেন্টের সময়ও আমরা দেখেছি যে 4-5 মাস লেট হলো পঞ্চম শ্রেণী, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে বিশেষ করে পেতে। এই ধারাবাহিকতা কিন্তু এখনো চলছে। তো সেই জায়গায় আমি মনে করলাম, একটা হলো যে তারা হয়তো প্ল্যানিংয়ে আসতে পারছে না, কোন কোন কন্টেন্টগুলো তারা দেবে, তারপরে এটা প্রিন্টিং একটা ইস্যু, ডিসিশন একটা ইস্যু। তো সে কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের পুরো প্রসেসটা ডিলেড হয়ে যাচ্ছে। বাট আমি যেটা মনে করি সেটা হলো যে আমাদের তো টেক্সট বুক বোর্ডের সব জায়গায় এক্সপার্ট লোকজন আগে থেকে বসা ছিল। আগে থেকে যারা বসা ছিল তারা যদি না কাজ করে বা নাই, তাদের জন্য সে জায়গায় আপনারা রিপ্লেস করে দ্রুত কাজটা করে নেন। বাট এখানে দুটো ইস্যু আমি বলবো, এটা আমার ব্যক্তিগত মতামত এবং আমার অভিজ্ঞতা। সেটা হলো গত 2-3 বছরের আগেও আমি বলবো, যেহেতু একদম 1 থেকে 10 পর্যন্ত, ইভেন ফার্দার এডুকেশনেও আমাদের শিশুরা যায়, আর আমার একটু মাস্টারি করার অভিজ্ঞতাও আছে যেহেতু, সেজন্য আমি কিন্তু সবগুলো বই পড়ে দেখি। সো অজস্র বানান ভুল, অজস্র রকমের মানে কোয়ালিটি, ব্যাড কোয়ালিটির পেপারস, এবং আমার কাছে মনে হয়েছে যে আমরা যত কম পয়সায় আমাদের বই প্রিন্ট করে দিতে পারি, তত যেন আমরা বেঁচে যাই, এইরকম একটা ছিল টেন্ডেন্সি। কিন্তু বই বানানোর জন্য যে অথরিটি ছিল তাদের এটা ছিল। তখন মনে হয়েছিল দ্য এডুকেশন সেক্টর ইজ কমপ্লিটলি নেগলেক্টেড। এডুকেশন নিয়ে তো আমাদের অ্যাটেনশন নাই, যে সেটা সারা জাতির কাছে এটা জানা। তার কারণ হলো এডুকেশন নিয়ে তো কোনো কমিশন তৈরি হয়নি। কেন আপনি যখন সংস্কারের কথা বলছেন, সংস্কারে যদি এডুকেশনে না আসে, একদম শুরু থেকে, শিশু থেকে শুরু করে আমরা বৃদ্ধ অবস্থায়, কেন বলা হয় যে আমি কবরের পর্যন্ত যখন যাই তখনও আমি শিখি। তো আমার এই শেখার যে প্রসেস, এই প্রসেসের ভিতরেই সংস্কারটা নিয়ে আসতে হবে। আমাদের নীতিমালা, আমাদের মেধা মননে যে আদর্শ, নীতি এবং সমাজের যে নর্মসগুলো আছে, ভ্যালুসগুলো আছে, সেগুলো তো নিয়ে আসতে হবে। প্রত্যেকটা ইনস্টিটিউশনে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে, সব জায়গায় পরিবর্তনটা আনতে হবে। তো সেই জায়গায় আমি মনে করি এটা খুব একটা বড় ধাক্কা, এবং এটাকে কাটিয়ে ওঠার জন্য সময় লাগবে। বাট এই সময়টাতে আমরা আমাদের জেনারেশনের অনেক বড় একটা ক্ষতি করে ফেললাম। একদম এক কথাই বলবেন আপনার স্বপ্নের কথা। আমি সবসময় যেটা চেয়েছি যে শিশুদের জন্য একটা অধিদপ্তর হোক, বাট আমি মনে করি যে শিশুদের, নারীদের জন্য ন্যায্যতার একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। সব মিলিয়ে আমাদের অবস্থার উন্নতি যেন ঘটে, সেজন্য একটা সংস্কার যে আমরা করতে চেয়েছিলাম, সেই সংস্কারের একটা শুভ প্রভাব যেন পড়ে সব কিছুর উপরে, সেটি আমাদের চাওয়া। ভালো থাকবেন আপনি। ভালো থাকবেন আপনিও, এবং এটিএন-এর দর্শকদের অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান।
আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী ফারজানা আলী। কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আলী, আমরা একটু শরৎকাল চলছে, শরৎকালের কবিতা নিশ্চয় অনেকে লিখেছেন, তার মধ্যে আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, শামসুর রহমান, জীবনানন্দ দাশ। আপনি কার কবিতা আজকে আবৃত্তি করবেন? আমি আজকে নজরুলের পড়ব। নজরুলের কবিতা শুনি আমরা। রাখি বন্ধন। সই পাতালকি শরতে আজকে স্নিগ্ধ আকাশ ধরণী, নীলিমা বহিয়া সওগাত নিয়া নামেছে মেঘের তরণী। অলকার পানে বলাকা ছুটেছে মেঘদূত মন মহিয়া, চঞ্চুতে রাঙা কলমের কুড়ি মরতের ভেট বহিয়া। সখীরা গায়ের সেউতি বোটায় ফিরোজায় রেঙে পেশোয়াজ, আসমানিয়ার মৃন্ময়ী সখী মিশি আছে মেঠো পথমাজ। আকাশ এনেছে কুয়াশা উড়ুনি, আসমানি নীল কাচুলি, তারকার টিপ বিজুলির হার, দ্বিতীয়া চাঁদের হাসুলি। ঝরা বৃষ্টির ঝড় ঝড় আর পাপিয়া শ্যামার কুজনে, রাতে নহবত আকাশ ভুবনে সই পাতিয়াছে কুজনে। আকাশ গাঙে কি বান ডেকেছে গো, গান গেয়ে চলে বরষা, বিজুরির গুণ টেনে টেনে চলে মেঘ কুমারীর হরষা। হেথা মেঘ পানে কালো চোখ আনে মাটির কুমোর মাঝিরা, জল ছুঁড়ে মারে মেঘবালা দল, বলে চাহে দেখো পাজিরা। কহিছে আকাশ ওলো সই, তোর চকরে পাঠাস নিশিতে, চাঁদ এনে দেব জোছনা অমৃত, তোর ছেলে যত তৃষিতে। আমারে পাঠাস সোঁদা সোঁদা বাস, তোর মাটির সুরভি, প্রভাতে ফুলের পরিমল মধু, সন্ধ্যা বেলার পূরবী। হাসিয়া উঠিল আলোকে আকাশ, নত হয়ে এলো পুলকে, লতা পাতা ফুলে বাঁধিয়া আকাশে, ধরা কয় সই ভুলোকে। বাধা পেল আজ চেপে ধরে বুকে, লজ্জায় উঠে কাঁপিয়া, চুমিল আকাশ নত হয়ে মুখে, ধরনের বুকে ঝাঁপিয়া। বাহ, অসাধারণ। আমরা শরতের এই কবিতাটি নজরুলের অনেকবার শুনেছি, কিন্তু আজকে আবার নতুন করে শরৎকে বারবার মনে পড়িয়ে দিল। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব ভালোবাসার রং পর্বে। আজকে আমাদের ভালোবাসার রং পর্বে উপস্থিত আছেন দেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী, আমাদের সকলের প্রিয় ইরশাদ জাহান লাকি। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভালো মোটামুটি। এখন তো শরৎকাল চলছে আপা, তো এই শরৎকালে আমরা জানি যে না আমাদের একটু গরম থাকে, যেহেতু ভাদ্র আশ্বিন, একটু গরম থাকে, কিন্তু এই সময় অনেক রকম নতুন নতুন রান্না কিন্তু হয়, আমাদের গ্রাম দেশে হয়, শহরে হয়। শরতে কি ধরনের রেসিপি আমাদের শরীরের জন্য ভালো? শরৎকালটা আসলে খুব স্নিগ্ধ একটা ঋতু, যদিও একটু গরম থাকে, ভাদ্রের একটা প্রভাব থাকে, কিন্তু খুব মানে স্নিগ্ধ একটা ঋতু। আকাশ একদম নীল আকাশ থাকে, তা মনটাও আমাদের সেরকম থাকে, হ্যাঁ মনটাও সেরকম থাকে। আমরা মনে করি কি একটু ঠান্ডা জাতীয় খাবার যদি আমরা খাই তো আমাদের শরীরের জন্য খুবই ভালো হবে, কারণ আমরা কি খাচ্ছি তার উপরে কিন্তু আমাদের শরীর জায়গা দিবে যে আমরা আমাদের খাদ্যটা যে কীভাবে খাবো। শুধু পুষ্টির দিক দিয়ে চিন্তা করতে হবে আমাদের প্রথমে, তারপরে হচ্ছে সিজনাল শাকসবজি, এখন যে সিজনে যে খাবার, এখন যেমন তালের সিজন, এখন তালের পিঠা, তালের কেক, তালের দিয়ে নানান রকমের জিনিস মানে তৈরি করা সম্ভব, সেগুলো আমরা খেতে পারি। শাকসবজিতে আছে বর্ষাকাল, একটা বর্ষা কিন্তু বৃষ্টিতে আছে, তো ওইখানে আমাদের বিভিন্ন রকমের দেশীয় শাকসবজি যেমন কচু আমরা খেতে পারি। তো এই মানে শরৎকালের মানে অনেক রকম সবজি পাওয়া যায়, যে সবজি দিয়ে আমাদের আসলে খেলে আমাদের শরীর মন দুটোই ভালো থাকবে, আমাদের প্রকৃতির মতো আর কি। শিশুদের জন্য কি আলাদা কোনো খাবারের ব্যবস্থা করতে হয় গরমের মধ্যে? তা তো অবশ্যই, শিশুরা আসলে অনেক সবজি খেতে চায় না, ওদেরকে যদি সবজিটা আমরা একটু অন্যভাবে তৈরি করে দেই, ধরেন সবজি দিয়ে এমনভাবে যদি আমরা একটা বার্গার পেটি করি, বাচ্চারা তো ফাস্টফুড বার্গার পছন্দ করে,
তো ওরা বুঝতেই পারবে না যে এটা কি মাংসের দিয়ে তৈরি না সবজি দিয়ে তৈরি, এভাবে করা যায়। যেমন আমি বাসায় এরকম করে আমার বাচ্চাদের জন্য করি, ওরা সবজি খেতে চায় না, ওদেরকে এমনভাবে করে দিই ওরা বুঝতেই পারে না, ওরা এটা খেয়ে নেয়। শরতে একটু ভ্রমণ যদি আমরা করতে চাই তাহলে কোন দিকে গেলে ভালো? আসলে আমরা তো যান্ত্রিক জীবনে আমরা সবাই আসলে এখন কর্মব্যস্ততার বেশি থাকি, সেজন্য আমাদের ঘোরার সময়টুকু হয় না। তবে এর মধ্যে আমরা ঘোরার সময়টা বের করে আমরা একটু ঘুরতে পারি। আমরা যে ধরেন আমরা এই যে দিয়াবাড়ির দিকে যেতে পারি, ওখানে একটু মানে ঢাকার ভিতর আশেপাশে অনেক জায়গা আছে, যদি আপনি ইয়ে করে যেতে পারেন তাহলে অনেক ঘোরার জায়গা আছে আমার মনে হয়। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি শরতের রেসিপি দিলেন। শরতে ঘোরাফেরা করতে হবে, তাহলে মন শান্তিতে থাকবে আমাদের। আমরা আসলে ষড় ঋতু তো দেখতেই পারি না শহরের মধ্যে কর্মব্যস্ততার জন্য। প্রতিটি ঋতুরই তো আলাদা রং আছে, তাই না? এবং এই প্রত্যেকটা ঋতুতে আপনি তো রন্ধনশিল্পী, রান্নারও আয়োজন থাকে নতুন নতুন। তো আমরা চাই যে আপনি আমাদেরকে নতুন নতুন রেসিপি সবসময় দিবেন, এবং কি কি রান্না করলে শরীর ভালো থাকবে আপনি বললেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুধী স্বজন, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব জানা অজানা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট লেখক, গবেষক, সম্পাদক জনাব আবুল খায়ের। আবুল খায়ের সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থানের উপরে একটি বড় কাজ করেছেন, তার নামটি হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থান। আপনি বলুন যে এই গ্রন্থ প্রণয়নের ক্ষেত্রে আপনি কিভাবে এগুলেন? আমাদের সামনে একেবারে চোখের সামনে যে ঘটনা ঘটে গেল সম্প্রতি ২৪শে গণ অভ্যুত্থান, আমরা ৬৯, আমরা ৫২, আমরা ৭১, ৭৫ বা ৯০ অনেক কিছু আমরা শুনেছি। আর আমাদের সামনে যেটা আমরা দেখলাম সেটাকে আমি মনে করলাম তাত্ত্বিকভাবে আমরা যদি সংরক্ষণ না করি তাহলে ইতিহাস কিন্তু বিকৃতি হওয়ার সুযোগ থাকে। তো এই থেকেই আমার মনে হলো যে আমি ঘটনাগুলো লিখে রাখি, প্রতিদিনের ঘটনাগুলো। একেবারে শুরুতে যেই দিন এটাকে বাক বদল হয়ে গেল ১৬ই জুলাই, প্রথম দিন যেমন ৬ জন অ্যাট এ টাইম মারা গেল, আমরা বলি এখন শহীদ হয়েছেন, তখন তো মারাই গেছে। এবং এটার কারণেই কিন্তু দেশে পট পরিবর্তনের একেবারে ধারাটা তৈরি হলো। তো ঠিক সেই দিন আমি নিজেও এই প্রতিবাদী কবিতা আমি এবং ABM সোহেল রশিদ আমার অফিসে এই ১৬ তারিখেই আমরা এই একটা অনুষ্ঠান করতেছিলাম প্রতিবাদী। এবং এটা যে এত বড় একটা এই রূপ নেবে আন্দোলনে এবং পরবর্তী ঘটনাগুলো আমরা সবাই জানি, এটাও একটা ইতিহাস হয়ে গেল। আবু সাইদ যখন একেবারে বুক পেতে সে দিল যে আমাকে যদি তোমরা না সরো তাহলে আমাকে গুলি করো, এই যে তার দুঃসাহসিক যে ভূমিকা, সেটিকে আপনি কিভাবে এখানে প্রণয়ন করেছেন? এখানে আমি রিয়েল ঘটনাটা নিয়ে এসেছি, কারণ আবু সাইদকে এক সপ্তাহ আগেও কিন্তু তাকে মারছিল, হালকা পাতলা করে থ্রেট করা হয়েছে। তারই ধারাবাহিকতে কিন্তু সেদিন একেবারে আমার মনে হয় যে এটা পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, এবং তারা বুঝতে পারছিল যে আবু সাইদ বিপ্লবী, উন্মাতাল এবং এই একটা লিড দিচ্ছে, তার ভূমিকাটি ভালো, এজন্য সম্ভবত তাকে গুলি করে হত্যা করা হয়। এরপরে মুগ্ধর বিষয়টি কিভাবে এসছে? মুগ্ধর বিষয় একইভাবে আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনকে সাপোর্ট করেছি, সেও স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট করেছে, এবং সেটা যে এই পর্যায়ে চলে যাবে এবং তাকে যে এইভাবে চলে যেতে হবে সে তো কখনো ভাবতে পারেনি। এবং তখনও মানুষের জীবন দেওয়ার মতো সেরকম স্পৃহা কিন্তু তখনও তৈরি হয়নি। কিন্তু মুগ্ধর এই চলে যাওয়ার মধ্যেই কিন্তু এবং হাজারো মুগ্ধর উদ্ভব হয়ে গেছে, জীবন দিতে সবাই প্রস্তুত হয়ে গেছে এবং ঝাঁপিয়ে পড়েছে। এবং যে যাত্রাবাড়িতে শত শত মানুষ, এই যে আমাদের মাদ্রাসার ছেলেমেয়েরা পর্যন্ত জীবন দেওয়ার জন্য প্রস্তুত, এবং অসংখ্য তারা তাদের দিকে গুলিবর্ষণ করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়েছে, এইটাকে আপনি কিভাবে মানে দেখেন? আর সুন্নাহ ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী ১০৭ জন তাদের মাদ্রাসার ছেলে মারা গেছে এবং গণকবরে আছে তাদেরই বেশি। এবং সবচেয়ে মানে ১০৭ জনও কিন্তু শহীদ হয়েছে। জি না, শহীদ হয়েছে আরও বেশি, শুধু মাদ্রাসারই গেছে ১০৭ জন। আর বিএনপির কাছে ৪৪৭ বা ৯৭, এটা ফিগারটা এখানে আছে এক্স্যাক্টলি। এবং জামায়াত অবশ্য তারা বলেনি ফিগার, তাদের কতজন গেছে এখন পর্যন্ত বলেনি। সব মিলিয়ে এবং বিভিন্ন জায়গায় গণকবরে সেই মিলিয়ে আমরা যে ফিগারটা পেয়েছি ১৫০০+। যদিও সেখানে আবার কিছু কারেকশন হয়তো আসবে, কিছু আপ ডাউন হবে, তবে এটা একটা অথেন্টিক একটা তথ্য। আমরা যেমন ৭১-এ আমাদের ভ্যালিড কোনো তথ্য কিন্তু নাই, পক্ষে বিপক্ষে নানা রকমের আছে, সেটা টেম্পারিং হচ্ছে। আমরা চাই যে ২৪-এ কোনো টেম্পারিং হবে না, একজাক্ট ফিগারটাই থাকবে। এখানে যেমন ১০,০০০-এর উপরে মানুষের যে
অন্ধত্ব বরণ করেছে এবং প্রায় 26,000-এর বেশি উইন্ডেড হয়েছে, বিভিন্নভাবে ইনজুরি হয়েছে এবং এখনও বিভিন্ন হসপিটালে তারা চিকিৎসা নিচ্ছে এবং অনেকে ঝুঁকিতে আছে। অনেকে আপনি কি মনে করেন যে এই বিপ্লবের যে সঠিক ইতিহাস আপনার বইয়ের মধ্যে যেটা এসছে, এটা কি আরো বড় করে আমাদের বাংলা একাডেমি থেকে এর একটা মানে খুব দার্শনিক তাৎপর্য সহ একটা গবেষণা গ্রন্থ এবং সঠিক ঘটনা এটা তুলে আনা দরকার? এটা অবশ্যই এখনই করা উচিত, না হলে এটা কিন্তু বিভিন্ন সময় বিকৃত হয়ে যাওয়ার সুযোগ থাকবে। তথ্যগত বিভ্রাট তৈরি করার একটা অসৎ উদ্দেশ্যে এগুলোকে ব্যবহার হতে পারে। সুতরাং এগুলো ডকুমেন্টেড হওয়া উচিত আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে। অনেক ধন্যবাদ জুলাই বিপ্লব নিয়ে এরকম একটি অসাধারণ গ্রন্থ রচনা করবার জন্য আবুল খায়ের, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি পাঠকদেরকে অনুরোধ করব যে আমাদের ইতিহাস যেন বিকৃত না হয়। আমাদের ঐতিহাসিক এই ঘটনা, যে ঘটনার ভেতর দিয়ে ফ্যাসিস্টের আজকে পরিবর্তন হয়েছে এবং দেশ একটি গণতান্ত্রিক জায়গায় গিয়ে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি, সেই বিশ্বাস যেন আমাদের সকলের হৃদয়ে অটুট থাকে, সে প্রত্যাশা করে আমরা আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটিএন বাংলার সামনের পিছনে যারা কলকৌশলী আছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের দেশ শান্তির দেশ, আমরা শান্তিতে থাকতে চাই সাধারণ মানুষ হিসেবে। আমাদের দেশ উন্নয়নের ধারা অব্যাহত থাকুক, দেশ এগিয়ে যাবে গণতান্ত্রিক ধারায়, সে প্রত্যাশা করে সবাইকে আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম জানা অজানা পর্বে, এবারে যাব নৃত্য পর্বে।
সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমরা প্রথমেই শুরুতেই যে কথাটি বলেছিলাম যে ষড়ঋতুর বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ তার দেশকে ভালোবাসে, তার ষড়ঋতুকে ভালোবাসে, তার দেশের নদী, তারপরে তার দেশের আকাশ, তার দেশের পাখি, তার দেশের প্রকৃতি, মানুষ সব মিলেমিশে আমরা একটা খুব বড় অন্তরঙ্গ সমাজ, যে সমাজের বিধান হচ্ছে মানুষকে ঐক্যবদ্ধ করা, মানুষকে ভালোবাসা, শান্তিতে থাকা। আমরা শান্তিতে থাকতে চাই। আমরা শান্তি ছাড়া আর কোনো কিছুই চাই না। একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার ভেতর দিয়ে সেই শান্তি অর্জিত হোক, সেই প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।